সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে কর্মমুখী রসায়নের ফুল, ঠিক আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখান থেকে সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে ভিনেগার কি, ভিনেগার কিভাবে প্রস্তুত করা হয় এবং ভিনেগার কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে। এই দুটো প্রশ্ন, কয়টা প্রশ্ন বলো তো? আর এক্সেপশনালি তোমাদেরকে পড়তে হবে যে ফুড প্রিজারভেটিভস যেটা আছে সেই ফুড প্রিজারভেটিভস এর হ্যাঁ, তোমার দুইটা জিনিস, একটা হচ্ছে খাদ্য কিভাবে সংরক্ষিত থাকে সেটার জন্য তোমার বেসিক কতগুলো আইডিয়া দরকার আছে। ফুড প্রিজারভেটিভ গুলো কি, যেমন হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক। তারপর হচ্ছে যেমন লবণ কিভাবে খাদ্য সংরক্ষণ করে, চিনি কিভাবে খাদ্য সংরক্ষণ করে। এই কয়েকটা বিষয় তোমাকে আলাদা করে সিকিউর জন্য, সরি এমসিকিউর জন্য এবং ক এবং খ এর জন্য তোমাকে পড়তে হবে। প্রথমে আমি একটু তোমাকে দেখাই যে অ্যাকচুয়ালি তুমি কি কি পড়বা। দেখবা তুমি, আমি বিগত বছরের প্রশ্নটা তোমাকে যদি একটু দেখাই, তুমি বলবা যে স্যার এত সোজা কোশ্চেন। দেখো আমি একটু দেখাচ্ছি বিগত বছর। এটা হচ্ছে 2000, দেখো 2000 একদম 22 থেকে, তোমরা তো সবাই জানো তোমার যেহেতু শর্ট সিলেবাস, তাহলে একটু সবাই খেয়াল করো যে 2023 সালের প্রশ্ন থেকে কি কি আসছে, তুমি একটু করে একটা একটা আইডিয়া নাও, একটা একটা আইডিয়া নিতে পারো। 2000 কত সাল থেকে বলো তো? 23 সাল থেকে। দেখো ফার্স্ট অফ অল, যে এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার মাধ্যমে এ এবং বি তৈরি হয়, আর এ বি তৈরি করে সিডি তৈরি করে, এখানেও একটা যৌগ তৈরি করে। বলছে উদ্দীপকের এম যৌগটি উৎপাদন পদ্ধতি বিশ্লেষণ করো। এখন উদ্দীপকের এম মানে হচ্ছে ভিনেগার, মানে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তো আলটিমেটলি ভিনেগারের প্রস্তুত প্রণালী তোমাকে ব্যাখ্যা করতে বলছে। দ্বিতীয় নাম্বার, এটা খাদ্য সংরক্ষক হিসেবে কিভাবে কাজ করে। সো হোয়াট, একদম পানির মতো। ভিনেগার, ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে, একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসো, এরপরে আসো। সেম, মানে প্রতিটা প্রশ্নই তুমি যদি যাও সেম গণনা। দেখো এটা 2 নম্বর প্রশ্ন। আমি 10টা কোয়েশ্চেন তোমাকে দেখাবো বা 5টা দেখাই, তোমাকে কনফার্ম করতেছি আসলে কি তোমার পড়তে হবে। দেখো এটা হচ্ছে কোন বোর্ড আসছে দেখো তো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড আসছে। সেম ঘটনা দেখো, উদ্দীপকের আলোকে আখের রস থেকে সি যৌগ, তার মানে আখের রস থেকে সি যৌগ মানে হচ্ছে ভিনেগার, রাইট। এই যে আখের রস থেকে সি যৌগ মানে হচ্ছে ভিনেগার। এই যে এই জীবাণু, তার মানে কি, কিভাবে খাদ্য সংরক্ষণ করে, দেখছো তো? আচ্ছা, এরপর 3য় নম্বর প্রশ্নে যাও। 3য় নম্বর প্রশ্ন, সেম কাহিনী, চট্টগ্রাম বোর্ড 2023 সাল। 1 নং থেকে 2 নং যুগ, তার মানে চিনি থেকে কিভাবে ভিনেগার তুমি পাবা সেটা, এবং ধাপসমূহ তোমাকে উল্লেখ করতে বসে। দেখছো কিনা বলো? দেখো সব সেম, এবং নমুনা খাদ্য সংরক্ষণ হিসেবে কৌশল তুমি ব্যাখ্যা করলাম। 3 নম্বর দেখালাম। এবার 4 নম্বর, তোমাকে 5টা দেখালে তোমরা বুঝবা যে আসলে কাহিনী কোথায়, খেলা কোথায়। পরীক্ষা এটা পড়লেই এনাফ, আর কিছু লাগে না। তারপর আমি তোমাকে একটু বেসিক আইডিয়া দেবো। দেখো এদিকে দেখো, এটা হচ্ছে কত বলো তো, কি বলো? এটা হচ্ছে 10% জলীয় দ্রবণ, আর এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তার মানে এ যৌগটি আখের রস থেকে, তার মানে ভিনেগার। খাদ্য সংরক্ষক হিসেবে লবণ, এই যে লবণের ব্যাপারটা আসছে পরীক্ষায়। উদ্দীপকের এ এবং বি পাত্রের দ্রবণের কৌশল ব্যাখ্যা। তাহলে এ পাত্র হচ্ছে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে, বি হচ্ছে লবণ কিভাবে খাদ্য সংরক্ষণ করে। কি লবণ? লবণ কিভাবে খাদ্য সংরক্ষণ করে, এটা আসছে, ফাইন। এবার আসো, এরপরে আসো। দেখো এরপরে আসো, আমি দেখাচ্ছি। এরপরে আসো সমুদ্রের পানি। দেখো সমুদ্রের পানি, এই যে সমুদ্রের পানি, তোমরা ভালো করে খেয়াল করে, সমুদ্রের পানি বাষ্পীভবন করে সাদা দানা তৈরি হয়। আখের রস, তার মানে কি লবণ। তা আখের রস, সাদা দানা, সরিষা বীজ, তৈল। খাদ্য সংগ্রহ হিসেবে সি যৌগ, খাদ্য সংগ্রহ হিসেবে সি যৌগ এর ব্যাখ্যা করতে বসে। তো এখানে সরিষা বীজ থেকে সরিষার তেল উৎপন্ন, তার মানে সরিষা তেল কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে সেটা দেওয়ার ব্যাখ্যা করছে। এক্সেপশন, খাদ্য সংগ্রহ হচ্ছে এ ও বি যৌগের ব্যাখ্যা, তার মানে কি লবণ এবং কি বলে আখের রস থেকে বাষ্পীভবন করে সাদা দানা, চিনি। লবণ এবং কি বলো, চিনি, সেই চিনি যে খাদ্য সংরক্ষণের কৌশল ব্যাখ্যা করছে। এটা হচ্ছে বরিশাল বোর্ডে আসছে। তো তাহলে এরপরে কোশ্চেনে তুমি যাও, 5 নাম্বার গেলে। তো 6 নাম্বার, সেম ভিনেগার, খাদ্য সংরক্ষণে বীজগটির গুরুত্ব ব্যাখ্যা করো। তার মানে ভিনেগার, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, ভিনেগার। তারপর দেখো 6, 7 নাম্বার কোশ্চেন, খেজুরের রস খাদ্য সংরক্ষক, ভিনেগার। সেম 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 প্রসেস, রাইট। সো হোয়াট, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভিনেগার, রাইট। কি বলতো? আর একটা প্রশ্ন যদি ভালো করে পড়ো, ভিনেগার এবং ভিনেগার কি, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। সো আমরা সেটাই পড়বো, রাইট। তো প্রথমে একটু খেয়াল করো, সিম্পল। প্রথমে তুমি যদি দেখো যে, তোমরা একটু চিন্তা ভাবনা করবো, আমি নর্মালি দিচ্ছি। এটা কয় পৃষ্ঠার? এটা 14 পৃষ্ঠার। হ্যাঁ, এসিটা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া যাবে, তোমরা ক্লাস শেষ করে নিয়ে নিতে পারবো, আমি শুধু বুঝিয়ে দিই। হ্যাঁ,
দিছিলাম হ্যাঁ দিছিলাম। থাকলে আর কোনো ঝামেলা নেই, সো সিম্পলি প্রথম যে ব্যাপারটা সেটা একদম এক লাইনে চিন্তা করবা, সেটা হচ্ছে নর্মালি হচ্ছে খাদ্য নিরাপত্তা ভিত্তিটা, মানে খাদ্য নিরাপত্তা, এটা এমসিকিউর জন্য, কিসের জন্য বলতো? এমসিকিউর জন্য। তুমি একটু দেখো যে খাদ্য নিরাপত্তার ভিত্তি হচ্ছে তিনটা: নিরাপদ খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য এবং খাদ্যের সঠিক ব্যবহার। এরপর হচ্ছে হু কর্তৃক নির্ধারিত 5টি দিক নির্দেশনা আছে এই খাদ্য নিরাপত্তা নিয়ামকের মধ্যে। একটা হচ্ছে কি বলতো? দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না করা পৃথক খাদ্য, যথাযথ রান্না, খাদ্য সংরক্ষণ এবং কি বলো নিরাপদ কি পানি বলো? নিরাপদ পানি, ফাইন। এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য। কার জন্য বলতো? তোমার পরীক্ষা আসবে খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা হু কর্তৃক নির্ধারিত, তাহলে কয়টা দিবা? তিনটা। সরি 5টা। তিনটা হচ্ছে ভিত্তি খাদ্য নিরাপত্তা, আর হু কর্তৃক হচ্ছে 5টা। কয় কর্তৃক বলো? হু কর্তৃক 5টা। এগুলো মনে রাখার জন্য এটা একটা ডায়লগ আছে, এগুলো তুমি পড়লা। এমসিকিউর জন্য সেটা পরীক্ষা আসে, এমসিকিউর জন্য প্রথমে যেটা আসে সেটা হচ্ছে দেখো খাদ্য বৃদ্ধির জন্য আমাদের কি লাগে বলো? কীটনাশক লাগে এবং জৈব সার লাগে, রাইট? মনে করো তুমি একটা খাদ্য খাবা, সেই খাদ্যটা তো উৎপাদিত হইতে হবে, আর উৎপাদিত হইতে হলে সেই উৎপাদিত খাদ্যটা কিভাবে গ্রোন আপ করতে হয়, কিভাবে ফল ফলাতে হয়, বেশি বেশি ফলাতে হয়, সে ব্যাপারেও তোমার জানাশোনা করা লাগবে। এই বলো সে ব্যাপারে তোমার কি লাগবে বলো? জানাশোনা থাকা লাগবে। কি থাকা লাগবে বলো? জানাশোনা থাকা লাগবে। তাহলে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কি বলেন তো? খাদ্যটাকে ফলাতে গেলে তাহলে উদ্ভিদ কিভাবে ফুল বা ফল কিভাবে ফলাতে হয়, সার লাগবে। সে সারগুলো কি কি সেটা তোমাকে একটা আইডিয়া লাগবে। তাহলে প্রথম দেখো, প্রথম কি বলতো? যে কৃষিজ জমিতে অধিকতর পরিমাণে কি বলতো ফসল উৎপাদন বা নিরাপত্তা প্রধান সত্য। তারপর দ্বিতীয় হচ্ছে এই যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ হয়। এগুলো কি করে? পোকামাকড় ধ্বংস করার জন্য ইনসেক্টিসাইড। ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়, সাইড মানে হচ্ছে মেরে ফেলা। ইনসেক্টিসাইড মানে পোকামাকড়কে মেরে ফেলার জন্য যে রাসায়নিক পদার্থ, সেটাকে সংক্ষেপে কি বলা হয়? ইনসেক্টিসাইড বলে। কি বলে বলো? আচ্ছা, দ্বিতীয় নাম্বার দেখো নাইট্রোজেন যুক্ত সার। নাইট্রোজেন যুক্ত সার কি কি? যেমন মনে করো ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলো হচ্ছে কি বলতো? নাইট্রোজেন যুক্ত সার। এরা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। কিসের জন্য সহায়ক বলতো? তাহলে তোমার এমসিকিউতে আসতে পারে নাইট্রোজেন যুক্ত সার কি করে উদ্ভিদের বৃদ্ধির জন্য। আবার ফসফেট যুক্ত সার, ডাইহাইড্রোজেন ফসফেট বা টিএসপি, ত্রিফল সুপার ফসফেট। অ্যাকচুয়ালি টিএসপি মানে হচ্ছে সাধারণ ফসফেটের তুলনায় 3 গুণ শক্তিশালী। এই কারণে এটাকে সংক্ষেপে কি বলা হয়? ত্রিফল সুপার ফসফেট বা সংক্ষেপে টিএসপি বলে। বলো সাধারণ ফসফেটের তুলনায় কয় গুণ? 3 গুণ শক্তিশালী। এই কারণে এটাকে সংক্ষেপে কি বলা হয় বলো? টিএসপি বলে, ত্রিফল সুপার ফসফেট বলে। তো ত্রিফল সুপার ফসফেট মানে হচ্ছে মূলত ডাইহাইড্রোজেন ফসফেটকে ত্রিফল সুপার ফসফেট বলা হয়। তারপর হচ্ছে অ্যামোনিয়াম ডিএপি বলা হয়, ডাই অ্যামোনিয়াম ফসফেট। পটাশিয়াম যুক্ত সার, এগুলো কি করে বলো তো? উদ্ভিদের ফল ফুল ধারণ। এমসিকিউতে পটাশিয়াম যুক্ত সার কি করে বলো? ফল ফুল দান, শেষ, আর কোনো ঝামেলা নেই। এটাই আমার দরকার। এবার হচ্ছে জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা, আর কিচ্ছু মাথায় রাখা লাগবে না। দেখো এদিকে কনসেপ্ট হচ্ছে কি, খাদ্য নষ্ট হয় 3 কারণে। কয় কারণে বলো তো? 3 কারণে খাদ্য নষ্ট হয়। কি কি কারণ? প্রথম কারণ হচ্ছে মাইক্রোবায়াল। মাইক্রোবায়াল মানে কি? ইস্ট, ব্যাকটেরিয়া, মোল্ডস, এগুলোকে জীবাণু বলে, রাইট? ক্ষুদ্রকর বা মাইক্রো জীবাণু বলে এটাকে। সংক্ষেপে মাইক্রোবায়াল মানে কি? ছোট জীবাণু, মাইক্রোবায়াল। হ্যাঁ, অণুজীব বলে সংক্ষেপে। তো তাহলে এবার একটু চিন্তা করো যে এটাকে প্রতিরোধ করার জন্য একটা যৌগ লাগবে। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে এনজাইম বা উৎসেচক, যেটাকে জারণ বিক্রিয়া বলে। অক্সিডেন্ট বা অক্সিডাইজ হচ্ছে কি হচ্ছে বলতো? তৃতীয় নম্বর হচ্ছে তেল চর্বির প্রভাবে খাদ্যের জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে বলো খাদ্য নষ্ট হয় কয় কারণে? তাহলে খাদ্য সংরক্ষণ করা হয় 3 ভাবে। দেখো এটার নাম হচ্ছে মাইক্রোবায়াল, তাহলে এটার প্রতিরোধের জন্য লাগবে অ্যান্টিমাইক্রোবায়াল। এটার নাম হচ্ছে জারক, তাহলে এটার প্রতিরোধ করতে অ্যান্টিঅক্সিডেন্ট লাগবে, জারিত অ্যান্টিঅক্সিডেন্ট লাগবে। এটার নাম হচ্ছে ধাতব আয়ন, এর কারণ হয়। তাহলে এটাকে প্রতিরোধ করার জন্য কিলেটিং এজেন্ট, কাকডার কামড়, 3য় অধ্যায়ে পড়েছো কাকডার কামড়। লিগ্যান্ড আছে না, লিগ্যান্ড গুলো আয়নগুলোকে ধরে ফেললে তখন আয়নগুলো আর কি করতে পারবে না, খাদ্যের মধ্যে প্রভাব ফেলতে পারবে না। সো এই কারণে আমরা খুব সহজে বলতে পারি যে খাদ্য যে কারণে নষ্ট হয়, ঠিক তার বিপরীত কারণে কি নষ্ট হয় বলতো? বুঝতে পারছি? মাথায় ঢুকছে কিনা? তাহলে খাদ্য নষ্ট হয় কয় কারণে?
তাহলে খাদ্য সংরক্ষণ করাও কয়ভাবে? 3 ভাবে। দেখো আমি একটু দেখাচ্ছি। এরপর এগুলো লাগবে না, কোটাজাতকরণ টরণ এগুলো লাগবে না, তারপর তোমরা একটু জাস্ট রিডিং করে নিলে এগুলো হবে। পিকলিং আচার টাচার, এই দেখ আমি কিন্তু সোজা এখানে চলে যাচ্ছি, যাবো এখানে এগুলো পড়াবো। এই যে দেখো এখান থেকে আসো, এদিকে এদিকে দেখো, দেখ জাস্ট একটু খেয়াল করবা। দেখো এই কিছুক্ষণ আগে তোমাকে আমি বললাম যে খাদ্য নষ্ট হয় কি কারণে? মাইক্রোবায়ালের কারণে। তাই এটার জন্য কি দরকার? অ্যান্টি মাইক্রোবায়াল দরকার। অ্যান্টি মাইক্রোবায়াল কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সোডিয়াম বেনজয়েড। চিপস টিপস আছে না, বিস্কুট টিস্কুট, এগুলোতে বলা হয় বেনজয়িক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এই সরি, সোডিয়াম বেনজয়েড এবং বেনজয়িক অ্যাসিড ব্যবহার করা হয়। এমপি মানে মেল্টিং পয়েন্ট, এটা দরকার। আর সাইট্রিক অ্যাসিড খুব দরকার হয়। সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান আসে 3.14 পরীক্ষা আসে, এটার পিএইচ এর মান পরীক্ষা আসে। আর ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ এর মান 4.74, এটার পিএইচ এর মান। জাস্ট এগুলো আছে, আছে বইতে আছে, একটু মাথায় রাখ। এমসিকিউ তে আসে, কোথায় আসে বলো? এমসিকিউ তে, এই দুইটা এমসিকিউ তে আসে, আসো এই দুইটা এমসিকিউ তে আসে। আচ্ছা এবার আসে, আর আর লাগবে না। আর এখানে একটা লবণ আসছে, যে নাইট্রেট লবণ সমূহ মাছ মাংস ইয়া করাতে ব্যবহৃত হয়। কি কিসে ব্যবহৃত হয় বলতো? মাছ মাংস, মানে মাছ মাংস সংরক্ষণে এটা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলতো? নাইট্রেট এবং নাইট্রেট লবণ সমূহ এটা ব্যবহার করা হয়। সেই কয়েকটা পরীক্ষা আসে। আচ্ছা এবার আসো, দ্বিতীয় নাম্বার আমি কি বললাম বলতো? অ্যান্টি অক্সিডেন্ট। কি অক্সিডেন্ট বলতো? আচ্ছা অ্যান্টি অক্সিডেন্ট গুলো দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা কৃত্রিম, আর একটা হচ্ছে মুক্তমূলক। দেখো প্রাকৃতিক যেগুলো, ভিটামিন সি যেটা অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি মানে কি বলতো? টক ফল, কাঁচামরিচ ইত্যাদি। ভিটামিন ই টকোফেরল, ওই টকোফেরল সমৃদ্ধ খাবার কোথায় হয় বলতো? মনে আছে? টকোফেরল সমৃদ্ধ খাবার, খাবার না, টকোফেরল সমৃদ্ধ তেল। তাহসানের একটা জুই নারিকেল তেল অ্যাড ছিল, আমি তোমার চুলের জন্য পাগল। জুই নিখাত নারিকেল তেল লেখা আছে, টকোফেরল সমৃদ্ধ জুই নারিকেল তেল। দেখছো কিনা জানি না, দেখো নাই? তাহসানের ইয়াং বয়সের একটা ইয়ে আছে, বিজ্ঞাপন আছে, দেখো নাই? তাহসান মিথিলা। আচ্ছা তার মানে কি, চুলে আমরা মোটা মোটা কতগুলো ট্যাবলেট ব্যবহার করি, এরকম বড় বড় ক্যাপসুলের মতো। ভিটামিন এ, ভিটামিন ই এটা, এই ভিটামিন ই এটা এটা এটা, ওইটাই টকোফেরল। এই ভিটামিন ই এটাই টকোফেরল। টকোফেরল সমৃদ্ধ খাবার, এ কি সমৃদ্ধ খাবার বলতো? এই বল, এ কি সমৃদ্ধ খাবার বল? টকোফেরল সমৃদ্ধ খাবার। এ আবার বলো কি সমৃদ্ধ খাবার? আচ্ছা ফাইন। এরপরে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো, গাজর ইত্যাদি, তরমুজ, জাম, এপ্রিকট এগুলো থাকে। সেলেনিয়াম ধাতু মাছ, মুরগি, মাংস, ডিম এগুলো থাকে। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, প্রোফাইল গ্যালেট, এই সমস্ত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো এমসিকিউতে আসে। তারপর দেখো মুক্তমূলক শোষণকারী। তাহলে মুক্তমূলক শোষণকারী মানে কোনটা বলো? বাই বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল, তারপর হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, এই সেম। আবার টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, প্রোপাইল গ্যালেট, এগুলো সবগুলো মুক্তমূলক শোষণ করে। আবার দেখো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইড লবণ এবং ভিটামিন ই। এবার আসো তৃতীয় নাম্বার, কি বলছি বলতো? কিলিটিক এজেন্ট। কি বলতো? কিলিটিক এজেন্ট। আচ্ছা কিলিটিক এজেন্টের কাজ কি বলতো? কিলিটিক এজেন্টের কাজ কি বলতো? কিলিটিক এজেন্ট ওই যে আয়ন আছে না, ধাতব আয়ন আছে না, সেই ধাতব আয়নগুলো কি করে? বিক্রিয়া করে ফেলবে, ওগুলা থেকে আয়নগুলোকে আলাদা করে ফেলবে কোন একটা খাদ্য থেকে। ফলে তেল চর্বি জাতীয় খাদ্য আর পচবে না। এই কিলেটিং এজেন্টের কাজ হচ্ছে যৌগ তৈরি করা। এই যে কিছুক্ষণ আগে তোকে বললাম যে পিএইচ এর মান দেখছিস কিনা, পরীক্ষা আসবে বলছিলাম না, কোনটা কোনটা বল? এসিটিক অ্যাসিড এবং কি বল? সাইট্রিক অ্যাসিড। এই পরীক্ষা এটা মানে একদম খুবই কমন একটা প্রশ্ন আসে এটাই। আর এখানে ইডিটি, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটেট, আর এখানে হচ্ছে ইথিলিন ডায়ামিন। এই ইথিলিন মানে এটা, আর ডায়ামিন দুইটা এমিন। তাহলে এগুলো হিসেবে কাজ করে বলো তো? লিগ্যান্ড আর কি, এক কথায় কি বলতো এগুলা? লিগ্যান্ড। এ কি বলবো? যে সমস্ত যৌগসমূহের মধ্যে মুক্ত কি আছে বল? যে সমস্ত যৌগসমূহের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, যারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাদেরকে আমরা কি বলি? কি বলি বল? দ্যাটস ইট, না আর কিছু লাগবে না, বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এই মাথায় ঢুকছে? কোনো কনফিউশন আছে? নাই? সো কনসেপ্টটা ক্লিয়ার তো নাকি? এই কনসেপ্টটা ক্লিয়ার তো? আর কোনো ঝামেলা? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আর কোনো ঝামেলা নাই? এ নেই কিনে বল, আর কোনো কি নেই বল? ঝামেলা নেই, ফাইন, আর কোনো ঝামেলা নেই, ফাইন। এখানে এবার আমরা আসবো, মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই বল? ঢুকছে তো? আচ্ছা ফাইন। এবার হচ্ছে সোজা একটু দিকে দেখা। এবার এই কিছুক্ষণ আগে তোকে যেটা বললাম, কোনটা কত পার্সেন্ট ব্যবহার করতে হবে, এগুলো এমসিকিউর জন্য লাগবে। সবচেয়ে বেশি আসে পরীক্ষা কোনটা বল? সোডিয়াম বেনজয়েট। এটাই, আর আর কিছু আসে না, যে সোডিয়াম বেনজয়েট। আরগুলো তোরা পারবি, সোডিয়াম বেনজয়েটটা লাগবে, আর কিছু লাগে না।
তারপর আর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো লাগে না, তারপরও মানে জানা থাকলে ভালো। আর তোরা একটা জিনিস খেয়াল করছিস কিনা জানি না আমি, দেখ একটু টাকা এই প্রোপানয়েড ব্যতীত, মানে প্রোপানয়েড এবং ভিনেগার ব্যতীত আর সবগুলো দেখ 200 200 200, দেখ এই যে অধিকাংশই 200, দেখ 200 200 200 200 200 আর 100, আর এখানে একটাই শুধু 120 আছে, কি বল, নাইট্রেট লবণ। কি লবণ? এই যে সামুদ্রিক মাছ মাংস সংরক্ষণ এমসিকিউ তে বসে না আসবে, সবগুলো কি বলতো, সবগুলো কি বল, দেখ 200 200 200 সবগুলো 200। তাহলে তোদের একটা সাইকোলজিতে একটা জিনিস থাকবে 200 100 120, বুঝলি? এটা সাইকোলজি থাকলে অটোমেটিক্যালি পারবা। আর 120 একটাতেই হয়, মাছ মাংস নাইট্রেট লবণ, আর বা এগুলো 100, আর সবগুলো অটোমেটিক পারবে, রাইট? আর অধিকাংশ প্রিজারভেটিভের মানে যেগুলো রাসায়নিক প্রিজারভেটিভ, এই রাসায়নিক প্রিজারভেটিভের ক্ষতিকর মাত্রা কত বলতো? 0.1%। ফাইন, জাস্ট এইগুলো একটু পড়তে হবে আর কি এমসিকিউর জন্য। কার জন্য বলতো? এমসিকিউর জন্য। আমি শুধু কনসেপ্টটা বললাম, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এবার আয়, এবার হচ্ছে আমরা খাদ্য সংরক্ষণের নর্মাল যে প্রসেসটা সেটা আমরা বললাম। এখানে পরীক্ষায় আসে যে, যেমন দেখাচ্ছে, এদিকে দেখো, এই যে এখানে একটু খেয়াল কর, এই যে এটা কি বলতো? সোডিয়াম বেনজয়েড। কি বলতো? পরীক্ষা অনেক সময় বাংলা কথা না বলে তোকে কি বলতে পারে বল, সাংকেতিক ভাষায় দিতে পারে। সোডিয়াম বেনজয়েড এটা কি কয়? জুস, সফট ড্রিঙ্কস, মার্গারিন, তারপর হচ্ছে চিপস, এটাতে এই সোডিয়াম বেনজয়েডটা ব্যবহার করে। আর নাইট্রেট লবণ কি সংরক্ষণে বলছিলাম? মাংস। বিএসটি তেল, আর টাইটানিয়াম হাইড্রেট হচ্ছে দুধ, কফি, আর অ্যামোনিয়াম সালফার হচ্ছে পাউরুটি, আর পটাশিয়াম বোরোট হচ্ছে কি বল, হামবার্গারে। দ্যাটস ইট, আবার কিছু লাগবে না, আর কিছু লাগবে না, দ্রুপতি শেষ, আর লাগবে না। এখন আসো মোনা, কতগুলা জিনিস আছে, যেমন যেমন লবণ, চিনি, এগুলো কিসে ব্যবহৃত হয় বল? প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। আমরা কতগুলো জিনিস আছে, যেমন মনে কর খাদ্য দূষণের জন্য অন্যতম দায়ী জিনিস কি জানিস? পানি। কি বলতো? পানিতে খুব সহজে কি কি হয়? ব্যাকটেরিয়া জন্মে। পানিতে খুব সহজে কি জন্মে বলতো? ব্যাকটেরিয়া জন্মে। খুব মনে রাখবি, পানিতে খুব সহজে ব্যাকটেরিয়া জন্মে। এই খাদ্য দূষণের জন্য দেখ, এই খাদ্য ফুড প্রিজারভেটিভ কাকে বলে তো পরীক্ষার সংজ্ঞা আসবে। এই কি প্রিজারভেটিভ বলতো? ফুড প্রিজারভেটিভ কাকে বলে? দেখ, যে সমস্ত রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা হয়, সেসব পদার্থ হয়ে গেছে, রাইট? অথবা সংক্ষেপে কি বলে বলতো? ফুড প্রিজারভেটিভস বলে। কি বলে বলতো? ফুড প্রিজারভেটিভস বলে। এবার বল কি বলে? ফুড প্রিজারভেটিভস বলে। আর বল কি বলে? ফুড প্রিজারভেটিভস বলে, মানে খাদ্য সংরক্ষক বলে। সংক্ষেপে কি বলে? ফাইন, এবার দেখ, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। প্রাকৃতিক গুলো কি কি? প্রথম কারণ হচ্ছে যেটা পানির কারণে কি হয় বলতো? তো পানি থেকে যদি আমরা কোনো কিছু শুকিয়ে ফেলি, যেমন মনে কর কখনো বিস্কুট পচতে শুনছস? বিস্কুট কেন পচে না? বিস্কুট থেকে পানি, ড্রাই কেক পচে? পচবে না কেন? কারণ এগুলোতে কি থাকে? পানি থাকে। পানি থাকে না, থাকে না, পানি থাকে না। আর বল, পানি থাকে না। পানি না থাকা মানে কি বলতো? মানে আমাদের বুঝাইতে পারছি কিনা? ড্রাই কেক, কি কেক বলতো? তো এখন পরীক্ষা করে দেখা গেছে যে কোন একটা পদার্থের মধ্যে যে পরিমাণ পানি থাকে সেটাকে বলা হয় ওয়াটার অ্যাক্টিভিটি। সো হোয়াট ইজ ইট? দিস ইজ ওয়াটার অ্যাক্টিভিটি। হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার অ্যাক্টিভিটি? Water activity means it contains water. The food has contained some water. So this is called water activity. So if you reduce the water 60% or more than 60%, then your food will protected. তোমার ফুডটা প্রোটেক্ট থাকবে। তার মানে বিষয়টা হচ্ছে AW এর মানটা যদি 60%-এর নিচে রাখা হয়, তাহলে আমরা কি পাবো বল? খাদ্যবস্তুকে আমরা কি ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডসের হাত থেকে রক্ষা পাবো। তাহলে যেমন একটা আপেল, এখন তুই বলতে পারিস ওয়ান কেমনে বুঝবো? একটা খাদ্য বস্তুতে যেটা ন্যাচারালি ওয়াটার থাকে সেটাই হচ্ছে ওয়ান। সেটা কি বল? ওয়ান। AW এর মান কত বল? ওয়ান। বল AW এর মান কত বল? ওয়ান। বাট বাট এই AWটা পার্সেন্ট আকারে যদি কমাইতে পারিস, যেমন কিসমিস, আঙ্গুর শুকিয়ে কিসমিস করা হয়, রাইট? তো আঙ্গুরের উপরের আবরণটা শুষ্ক করে ফেলা হচ্ছে না, তাহলে ভিতর থেকে পানি, মানে পানি কিছু কমে যাচ্ছে না। তো আঙ্গুরটা, সরি, এই কারণে এই কিসমিসটা দীর্ঘদিন কি থাকে? ঠিক থাকে না, ভালো থাকে না। আচ্ছা, এবার দেখ,
এই ওয়াটার অ্যাক্টিভিটির একটা জাস্ট একটা লাইন গুরুত্বপূর্ণ, এই ওয়াটার অ্যাক্টিভিটি যদি জিরো হয় এতে কোনো কিছু জন্মাতে পারবে না। তবে ব্যাকটেরিয়া জন্মানোর জন্য, ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য ওয়াটার অ্যাক্টিভিটির মান কত হইতে হয় বল? 90%-এর উপরে হইতে। 90% বুঝছো তো? 0.9 কে 90% বলে। আর ইস্ট জন্মানোর জন্য সেটা কত হইতে পারে বল? 80%। এ বল কি হতে পারে বল? 80%। ফুড এটা জন্মানোর জন্য কত পার্সেন্ট হতে পারে বল? 80% হতে পারে। কত পার্সেন্ট হতে পারে বল? 80%। না না, ইস্ট জন্মানোর জন্য 80%-এর উপরে হইতে হয় ইস্ট জন্মানোর জন্য। তো আমরা একসাথে কি করব বলতো, কত নিচে রাখবো? এই যে কত পার্সেন্ট কম রাখবো? 60%-এ কম। যে ওয়াটার অ্যাক্টিভিটি 60%-এ কম রাখা হয় তাহলে সো এটা নিয়ে আর কোনো ডাউট নেই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, সো হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার অ্যাক্টিভিটি? ওয়াটার অ্যাক্টিভিটি মিনস, সো খাদ্যবস্তু কন্টামিনেটেড হওয়ার মেইন কজ হচ্ছে ওয়াটার থাকা, রাইট? মানে ও ওয়াটার থাকলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে খুব সহজে পারে। কি জন্মাতে বল? এই কারণে স্যাঁতস্যাঁতে পরিবেশে যে সমস্ত বাসায় ঘরগুলো স্যাঁতস্যাঁতে থাকে, দেখবি ওই সমস্ত বাসায় অসুখ বিসুখ বাচ্চা কাচ্চাদের লেগেই থাকে। দেখিস হয় সর্দি কাশি হাবি জাবি, মানে খুব কমন এটা। বুঝছ না কথা? খুব কি বল এটা কমন, এটা ব্যাপারটা মাথায় রাখবি। ফাইন, এবার আমাকে বল, কিছুক্ষণ আগে আমি কিসমিসের একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? কার উদাহরণ দিয়েছি? কিসমিস। এই কিসমিসটা কি করে বলতো, উপর অংশটা কি হয়ে যায় বল? হার্ড হয়ে যায় না? তো হোয়াট ডু ইউ মিন বাই কেস হার্ডেনিং? কেস মানে কি বলতো? কেস মানে হচ্ছে আবরণ, আর হার্ড মানে শক্ত হয়। তাহলে আবরণ শক্ত হয়ে যাওয়া। তাহলে কোন একটা খাদ্য বস্তুকে রোদে শুকিয়ে তার আবরণকে শক্ত করে ফেলার প্রক্রিয়াকে কি বলা হয় বল? কেস হার্ডেনিং বলে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই কেস হার্ডেনিং? আবরণকে শুকিয়ে ফেলা। তো এটা থেকে উপকারিতা কি? বাহিরের থেকে পানি ভিতরে ঢুকতে পারবে না, ভিতর থেকে। তো ফলে দীর্ঘদিন খাদ্যটা কি থাকবে বল? এই যে এই দেখ এই দেখ, এই ফলে পরিবেশ থেকে জলীয় বাষ্প খাদ্য বস্তুর সহজে বাধা পায়। ফলে খাদ্য এই ব্যাপারটাকে কি বলে বল? কেস হার্ডেনিং বলে। আর খাদ্য বস্তুর উপর ব্যাকটেরিয়া আক্রমণ ঘটে না, কি জন্য ঘটে না বল? উপর অংশটা শুকিয়ে হয়ে যায়। তো এরপর শুটকি বানাস, কিসমিস বানাস, শুটকি বানাস, এগুলো সবগুলো কি কেস হার্ডেনিং? শুটকি খাইছিস? এই শুটকি ব্যাপারটা ফাইন। এবার আয়, আমরা খুব কমন একটা ব্যাপার ছোটবেলা থেকে জেনে এসেছি যে ফ্রিজে রাখলে খাদ্যবস্তু নষ্ট হয় না। তো আমরা সবাই জানি যে ডিপ ফ্রিজিং অবস্থায় মানে এতটা সম্পূর্ণ কি ব্যাকটেরিয়া এগুলো নিষ্ক্রিয় থাকে। কিন্তু মনা থাকে, কিন্তু নিষ্ক্রিয় থাকে। একটু বাইর করে দেখো, পরের দিনই দেখবে নষ্ট হয়ে গেছে। ফ্রিজে তো তুমি ঠিক থাকবে, আবার একটু ফ্রিজ থেকে বাইর করে রাখো, পরের 2 দিন নষ্ট হয়ে যাবে দেখবে। তার মানে কি, তাপমাত্রা কম থাকলে কি হয় বলতো? কি থাকে? নিষ্ক্রিয় থাকে। কি থাকে বল? নিষ্ক্রিয় থাকে। কি হয়? সে আক্রমণ করে না, ফলে দেখা যায় খাদ্যবস্তুটা ভালো থাকে। এবার আয়, এই ফুড প্রিজারভেটিভ কিছুক্ষণ আগে তোকে বললাম যে লবণ, সিল্লা খাইতে লবণ লাগাই দেবো। দেখ এই দেখ, এই চিনি লবণ, চিনি দেখ, লবণ, এই যে লবণ, চিনি, চিনি, মশলা দিতে হলুদ রসুন লবঙ্গ সরিষার তেল, এগুলো সবগুলো কিন্তু ফুড প্রিজারভেটিভ। হলুদ ও ফুড প্রিজারভেটিভ। আমরা যেমন আমের আচার বানাই না, হলুদ দিই মাখি, তারপর রোদের ভিতরে শুকাই দিই, রাইট? লবণ দিই, তেল দিই না, তেল দিয়ে রোদের মধ্যে শুকাই রাখি। এবার মূল কাহিনী কি বল? এগুলো সবগুলো কি করে বল? খাদ্যবস্তুকে দীর্ঘদিন পর্যন্ত কি রাখে বল? মানে ঠিক রাখে। ফাইন, এগুলো হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। এখন পরীক্ষা কিছুক্ষণ আগে তুই দেখছিস লবণ কিভাবে খাদ্যকে কি করে। লবণের কাজ কি জানোস? লবণের কাজ হচ্ছে কোন একটা বস্তু থেকে কি শুষে নেওয়া বলতো? কোন একটা বস্তু থেকে পানি শোষণ করে। যদি কোনো একটা বস্তু থেকে পানি শোষণ করে, কি শোষণ করে আবার বল? কোন একটা বস্তু থেকে পানি শোষণ করে, তখন সেটার অ্যাডাব্লিউ এর মানটা কমে যায় না? আর অ্যাডাব্লিউ এর মান যদি কমে যায়, ফলে অ্যাডাব্লিউ এর মানটা কমে গেলে কি হয় বল? ভালো থাকবে, দীর্ঘদিন ভালো থাকবে। ভালো থাকবে না? মূল ব্যাপারটা মাথায় রাখবি। কি ব্যাপারটা বল? মূল ব্যাপারটা কি রাখবি বল? তো তাহলে এখানে মূল ব্যাপারটা দেখে দিয়ে থাকা যে লবণ কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে। তো তাহলে দেখ, এই মাছ মাংস কাঁচা ফল সবজিকে কিউরিং, আচ্ছা এখানে দেখ আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে একটা লাইনই গুরুত্বপূর্ণ, দ্যাটস ইট, আর কোনো কিছু লাগবে না। দেখ এই যে এই লাইনটা, সোডিয়াম ক্লোরাইড খাদ্য বস্তুর পানি শোষণ করলে ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে ওভারঅল কথা হচ্ছে এই লাইনটাই। তাহলে বল, তোকে যদি বলে লবণ কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে, মূল কথাটা এটাই, খাদ্য বস্তু থেকে কি শুষে নেই, ফলে ওয়াটার অ্যাক্টিভিটি কমে যায়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, আর ফলে খাদ্য বস্তু দীর্ঘ। এবার কোনটা উদাহরণ দিবি? আর এই যে লবণ দেওয়ার প্রক্রিয়াটাকে কিউরিং বলে। কি বলে বল?
আচ্ছা, আমরা খুবই কমন একটা খাদ্যের মধ্যে লবণ বেশি দিই, সেটা হচ্ছে শীতকালে, সরি, ইলিশের মৌসুমে ইলিশের ভিতরে, রাইট? ইলিশে একদম লবণ দিয়ে আমরা সংরক্ষণ করি না? এই ইলিশকে লবণ দিয়ে সংরক্ষণ করি না, বল। ইলিশকে লবণ দিয়ে সংরক্ষণ করি কিনা? কেটে লবণ দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করি না? বল, ইলিশকে দীর্ঘদিন কেটে কি করি বল, লবণ দিয়ে কি করি বল, সংরক্ষণ করি। মনে থাকবে? মনে থাকবে কিনা? থাকবে তো নাকি থাকবে না? থাকবে, ফাইন, মাথায় রাখিস, ফাইন। এবার আয়, সরিষার তেল দ্বারা খাদ্য সংরক্ষণ কি দ্বারা বল? তো স্বাভাবিক, কি যে তেলের একটা ব্যাপার আসছিল না? তো তেলের কাজ কি বলতো? আর্দ্রতা মুক্ত সরিষার তেল আর্দ্রতা মুক্ত হইতে হবে, ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়, দ্যাটস ইট। আর এখানে তেলকে কি করতে হয় বল? গরম করতে, অথবা প্রখর রোদে আর্দ্রতা মুক্ত করে আচার তৈরি করা হয়, রাইট? তাহলে একটা পয়েন্ট গেল, দুইটা পয়েন্ট গেল, লবণের ব্যাপারটা গেল, তারপর এটা গেল। এবার তৃতীয় নম্বর, চিনি। চিনি কাজ কি জানোস? চিনি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। মানে ব্যাকটেরিয়া তো পানি আছে ভিতরে, রাইট? ব্যাকটেরিয়ার ভিতরের যে পানিগুলো আছে সেই পানিগুলোকে সে অসমোসিস প্রক্রিয়ায়, অসমোসিস প্রক্রিয়ার নাম কি? অভিসরণ। এই অভিসরণ প্রক্রিয়া সে কি করে নেবে? টেনে নে। কিনে বল, অভিসরণ প্রক্রিয়া টেনে নিয়ে নে। আর টেনে নিয়ে নেওয়ার এই ব্যাপারটার নামে কি বল? অসমোসিস প্রসেস। তো কিন্তু ব্যাকটেরিয়া থেকে যদি পানি শুষে নিয়ে ফেলে, তাহলে ব্যাকটেরিয়া কি আর বংশবৃদ্ধি করে বা ইয়া করতে পারবে? এই কথা, এই কারণে আমরা ইয়াতে কিসে বলতো, এই যে মিষ্টি জাতীয় পদার্থের ভিতরে চিনি ব্যবহার করি, শিরা। তাহলে দেখ, এই একটা লাইনই গুরুত্বপূর্ণ, দেখ, এই চিনির গাঢ় দ্রবণ সিরাপের সংস্পর্শে কোষের মধ্যস্থ জলীয় অংশকে চিনির দ্রবণ অসমোসিস প্রক্রিয়া চুষে নেয়, ফলে ব্যাকটেরিয়া বিনষ্ট হয়। এই একটা লাইনই গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো ব্যাখ্যা, কথাটা বুঝোস নাই? তাহলে তোর, তুমি যখন কোন একটা কিছু লিখতে যাবা, তখন মেইন পার্টটা কি হবে? মূল কথাটা আসা। তার লবণের ব্যাপারটা কি? খাদ্যবস্তু থেকে কি শুষে নেয়? আর এটা কি করে? ব্যাকটেরিয়া থেকে অসমোসিস প্রক্রিয়ায় পানিটা, তো ফলে ব্যাকটেরিয়া জন্মাতে। তাহলে আমরা দেখছো তো পরীক্ষায় এটা আসবে, এটাই এটাই, আর তো আর তো কিছু লাগবে না, বুঝছো তো এবার? হ্যাঁ, এবার এখানে আর দরকার নেই। এবার সোজা আমরা ভিনেগারে চলে যাবো। কোথায় চলে যাবো বলো? ভিনেগারে চলে যাবো। দেখো, ভিনেগারে আসবো, ভিনেগার। এখন আসো, এই ভিনেগারটা কয়ভাবে তৈরি হতে পারে তুমি একটু খেয়াল করো। ভিনেগার কয়ভাবে তৈরি হতে পারে? দেখো, ভিনেগার প্রথমে চিনি থেকে, যে এই মল ভিনেগার পদ্ধতি, এই কি পদ্ধতি বলো তো? মল ভিনেগার পদ্ধতি। সবাই একটু খেয়াল করো, কি পদ্ধতি বলো তো? মল ভিনেগার পদ্ধতি। প্রথমে দেখো, আখ বা খেজুরের রসে কত পার্সেন্ট থাকে বলো তো? 16 থেকে কয় পার্সেন্ট বলো? 20% সুক্রোজ, চিনি থাকে। এই সুক্রোজের লঘু জলীয় দ্রবণে মল এক্সট্রাক্ট বা ইটের কি গুঁড়া, ইস্ট গুঁড়া যোগ করা হয়। ইস্ট থেকে নিশ্চিত ইনভার্টেজ জাইমেস এনজাইমের প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে। এতে প্রথম ইথানল ফর এসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ তৈরি করে। আর ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে বলো? তো ভিনেগারের জন্য যেটা দরকার, প্রথমে দরকার হচ্ছে তোমার এই যে চিনি বা সুক্রোজ। এখান থেকে কি তৈরি হয় বলো? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই দুইটার মিশ্রণকে কি বলা হয় সংক্ষেপে? ইনভার্ট চিনি বলে। আর এই ইনভার্ট চিনি থেকে তুমি জারিত করে জাইমেসের প্রভাবে ইথানল তৈরি করবা। ইথানল থেকে, এবার আসো, এই ইথানল থেকে দুই ভাবে তৈরি করা যায়। মানে এসিটোব্যাক্টর দিয়ে ইথানিক অ্যাসিড তৈরি করা যায়, অথবা অথবা আরেকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা মনে হয় এখানে দেওয়া হয়নি না, আচ্ছা এটা একটু লেখা দরকার। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে এসিটোব্যাক্টর, এটা কি বলো তো? এসিটোব্যাক্টর। আর একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে সরাসরি কি করা হয় বলো? হ্যাঁ, মানে ভিনেগার থেকে কি তৈরি করা হয় বলো? হ্যাঁ, তৈরি করা হয়, আমি বলতেছি। দুইটা প্রসেস আছে, একটা প্রসেস না। হাজারি স্যারের বই আছে কারো কাছে? আচ্ছা ফাইন, আমার এখানে আছে, আছে, পাইছি পাইছি। হাজারি স্যারের বইটা দেখো, একদম সবার লাস্টে দিয়ে দেখাচ্ছি আমি। আমি আবার বলছি, খাদ্যবস্তু মানে ইথানল থেকে কয়ভাবে করা যায় বলো তো? দুই ভাবে করা যায়। দেখো, দুই ভাবে করা যায়। দুই ভাবে কি কি দেখাচ্ছে, এই যে একটা হচ্ছে এসিডোব্যাক্টর, আর আরেকটা হচ্ছে মাইক্রোডার্মা। মানে ইথানলকে মাইক্রোডার্মা, 10% ইথানলকে মাইক্রোডার্মা। এই যে এই প্রথম, এটা প্রথম ধাপ। তো এই যে বিকল্প, এই যে বিকল্প, বিকল্পটা হচ্ছে এটা। বিকল্পটা একটু হাজারি স্যারের বই থেকে লিখে নিও, মানে হাজারি স্যারের বই থেকে নিও। সেটা হচ্ছে ইথানল থেকে 10% ইথানল থেকে CH3CH2OH, এটাকে যদি আমরা কার সাথে বিক্রিয়া দিই, এটা হচ্ছে মাইক্রোডার্মা, মাইক্রোডার্মা এসিটি। কি ডার্মা এসিটি বলো তো? মাইক্রোডার্মা এসিটি, মাইক্রোডার্মা এসিটি। যে মাইক্রোডার্মা, এই যে মাইক্রোডার্মা এসিটি, এই যে মাইক্রোডার্মা এসিটি।
এই মাইক্রোডার্মা অ্যাসিডে যদি দিই আমরা কি পাবো বলো তো? আমরা ভিনেগার পাবো, দেখো CH3COOH প্লাস পানি পাবো। তাহলে বলো আইডিয়া, বলো এখান থেকে কি আইডিয়া পাইলে বলো তো, বলো কি আইডিয়া পেলে, বলো বলো দ্রুত বলো কি পেলে? তার মানে এটাকে দুই ধাপ, মানে এটা বা এটা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারবা, পরীক্ষাতে এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, সব বুঝে নিবা। এবার দেখো তৃতীয় পাস্তুরীকরণ, এবার তোমার ভিনেগারকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 মিনিট উত্তপ্ত করলে এসিটোব্যাক্টের নষ্ট হয়ে যায়, শেষে তৃপ্তকর স্থায়ী বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। কি বর্ণের বলো তো? বাদামি বর্ণের ভিনেগার, এগুলোকে মাদার মাদার ভিনেগার বলে। কি বলে বলো তো? মাদার ভিনেগার, যেটা আমরা ওই যে বিভিন্ন ধরনের বিক্রি করে, জাহাঙ্গীর কবিরে বিক্রি করে। ডাক্তার জাহাঙ্গীর কবিরকে শুনছো? ডাক্তার জাহাঙ্গীর কবির বিক্রি করে, ফাইন। এবার আসো সোজা এই ভিনেগারের গুরুত্ব। ভিনেগারে কিছুক্ষণ আগে বললাম ভিনেগার হচ্ছে এই যে গুরুত্ব তো বুঝছো, আচার টাচার সবকিছুতে ভিনেগার ব্যবহার করা হয়। এবং তোরা মাংস সুস্বাদু হওয়ার জন্য ভিনেগার ব্যবহার করা হয়। মেডিনেটেড, মেডিনেটেড না কি যেন একটা করে, আহ, না, মাংস রান্না করার আগে দিয়ে একটু মেরিনেট করানো মাংসগুলোকে একটু ভিনেগার টিনেগার দিয়ে দীর্ঘদিন রেখে দিলে মাংসটা স্বাদ হয়। দীর্ঘদিন না, সরি, কয়েক ঘন্টা। তখন মাংসটা একটু সুস্বাদু হয়। কি হয় বলতো? লেখা আছে তো মনে, কোথায় দেখতো এখানে আছে কিনা, মেরিনেট করে বা এরকম কিছু লেখা নাই, না লেখে লিখে দিবি, শেষ, কোনো কথা নেই। এবার আয় খাদ্য বস্তুকে এটা কিভাবে দেখো, প্রস্তুতি তো দেখছস। অ্যালকোহলকে জারিত করলে কি হয় বল? ইথান অ্যালডিহাইড তৈরি হয়। হ্যাঁ বল, অ্যালডিহাইড কে জারিত করলে কি তৈরি হয়? হ্যাঁ বল, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড কে জারিত করলে ওইক অ্যাসিড তৈরি হয়। কি অ্যাসিড তৈরি হয় বলতো? তো তাহলে একটু সবাই খেয়াল কর যে ওইক অ্যাসিডকে যদি আমরা জারিত করি, দেখ ওইক অ্যাসিডকে জারিত করলে মানে ওইক অ্যাসিডকে যদি ভাঙে স্ট্রেস আয়ন তৈরি হয় না? এই মূলত স্ট্রেস আয়নটা কি করে বলতো? খাদ্য বস্তুর ব্যাকটেরিয়াকে কি করে, এই যে এই H প্লাস এখানে, এই যে এই মৃত ব্যাকটেরিয়া H প্লাস, তো এই মৃত বা নিষ্ক্রিয় হয়ে যায়, ব্যাকটেরিয়া কি হয়ে যায় বল? তীর চিহ্নটা এখানে হবে, মানে এটা নিষ্ক্রিয় করে ফেলে। কাকে নিষ্ক্রিয় করে ফেলে বল? নিষ্ক্রিয় করে ফেলে। বুঝতে পারছি কিনা? তো আর কোনো ঝামেলা নাই, আর কোনো ঝামেলা আছে? এই কাকে কাকে ইয়া করলে বল, এগুলো কাকে করলে হয় বল? কাকে করলে হয় বল? যদি ইয়াকে মানে এই কোন একটা ভিনেগারকে যদি তুমি খাদ্যের মধ্যে মিশাস, তখন ওই ভিনেগারটা কি করে ফেলবে বল? ব্যাকটেরিয়া, ইস্ট, মোলস এগুলো কি করে ফেলবে? নষ্ট করে ফেলবে, দ্যাটস ইট। তো তাহলে খাদ্য সংরক্ষণ কিভাবে করে যদি প্রশ্ন করে, তাহলে কি করবি? অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এছাড়া জন্মালেও স্প্যাসের উপস্থিতিতে ওই ক্ষতিকর ব্যাকটেরিয়াটা মরে যায়, নিষ্ক্রিয় হয়ে যায় বা মরে যায়। ফলে খাদ্যকে আর কি করতে পারে না, নষ্ট করতে। এই কথাটাই লিখতে পারলে ফুল মার্কস। তাহলে দেখ, এই যে খাদ্যবস্তুকে ব্রাইন বা গাঢ় লবণে পানিতে ডুবে নিলে খাদ্যবস্তু থেকে পানি দূর হয়, এরপর খাদ্যবস্তুকে ভিনেগারে সিক্ত করে নেওয়া হয়। এরূপ ঘটনাকে পিকলিং বলে। পিকলিং মানে আচার তৈরি করা। কি তৈরি করে বল? যেমন সবজি, শশা, মাংস ভিনেগার পিকলিং করে সংরক্ষণ করা হয়। লবণ দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল কিছুক্ষণ আগে পড়াইছি না? পড়াইছি কিনা বল না? এই খাদ্য বস্তু সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, ওই কাহিনী সেটাই আর কি, মানে একই কথা, ঘুরে ফিরে একই কথা। তাহলে এখন পরীক্ষা আসবে কয়টা বল? দুইটা জিনিস। কি কি আসবে? মানে বিনিময় কিভাবে করে সেটাই, আর তো কিছু লাগবে? লাগবে না। এখন তোরা এই ক খ গুলা দেখ, এই ক খ গুলা এখান থেকে পড়বি, আমি তোকে দেখাচ্ছি। যারা এমসিকিউ চেক করতে পারি আমরা, 2023 সালে এমসিকিউ একটু পড়ে ফেলি, দেখি পারস কিনা, কমন পড়ে কিনা। দেখ তোরা যা যা পড়ছস তাই দেখ। তো প্রথমে বল নিচের কোনটি ইনভার্ট চিনি ব্যবহার করে? দেখ এই নিচের কোন ইনভার্টেস, সরি নিচের কোনটি ইনভার্টেস, তাহলে কি সুক্রোজ ব্যবহার করে সুক্রোজ। তারপর দ্বিতীয় নম্বর কি অণুজীবের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন? জলীয় বই, ওয়াও জোস। তার কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, খাদ্যকে সংরক্ষণ করে, আর্দ্রতা শোষণ করবে। দাঁড়া আমি এখানে কত নাম্বার? এটা 3 নাম্বার। 3-এর আনসার হচ্ছে এ, তাহলে চিনি হবে। কি হবে বলতো? চিনি, এর লবণ হওয়া দরকার ছিল। দেখ এবার দেখ ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে বল? 4 নাম্বার কমন। দেখ এবার ভিনেগার প্রস্তুতি ইস্টের বৃদ্ধিতে সহায়তা ব্যবহৃত, ইস্ট বৃদ্ধিতে। তাহলে একটা এমসিকিউ পড়ছিলাম, ইস্ট বৃদ্ধিতে সহায়তা করে অ্যামোনিয়াম সালফেট না অ্যামোনিয়াম ফসফেট না অ্যামোনিয়াম নাইট্রেট বল? দেখ এই ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে কত? 5 নাম্বার, 5-এর এ। 5-এর এ মানে হচ্ছে 1 আর 2। নাইট্রেটটা হয় না, ফসফেট, সালফেট আর ফসফেট, অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট ব্যবহৃত হয়। আর নাইট্রেট লবণ ব্যবহৃত হয় কি বল? শাকসবজি, হাবিজাবি, এগুলো ইয়াতে
এই সরি মাংস সংরক্ষণে। মল ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোনটি ব্যবহৃত হয়? সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করে কোনটি বল? কত নাম্বার? 6 নাম্বার। 6 এর ইনভার্টেস কি বলতো? আচ্ছা, নিচের কোনটি ভিনেগার? বল বল নিচের কোনটি ভিনেগার? এই যে 6 থেকে 10%, হ্যাঁ এটাই সি। দেখছিস তাই পরীক্ষা আসছে, দেখছিস কিভাবে। তারপর কৃত্রিম খাদ্য সংগ্রহ কোনটি? সোডিয়াম বেনজয়েড, ফাইন, এই তো জানে গেছিস। এরপর বলতে বলছে নিচের কোনটি খাদ্য সংরক্ষক? বল। সোডিয়াম বেনজয়েড। তারপর খাদ্য সংরক্ষণে প্রাকৃতিক বলছে, প্রাকৃতিক সোডিয়াম বেনজয়েড কেমনে হবে? সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ। তারপর খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কি বল? বিএসটি, অ্যান্টিঅক্সিডেন্ট পড়ছস না? আর ভিনেগারের বৈশিষ্ট্য কোনটা বল? ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে, সত্য ঘটনা। পিকলিং প্রক্রিয়া সবজি সংরক্ষণ করে। তেল চর্বি জারণ প্রক্রিয়া। তাহলে কত? 1 আর 2, ফাইন। 1 আর 2। তারপর হচ্ছে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? 12 নাম্বার। নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? বল। নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? 12 বি বলতেছে বিটা ক্যারোটিন। কি বলতো? সাইট্রিক অ্যাসিড হবে না। তারপর হচ্ছে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? নয় কোনটা বল? বিএইচটি, বিএসটি, ইডিটিএ। কোনটা? ইডিটি হচ্ছে কিলিটিং এজেন্ট। কি বলতো? ইডিটি কিলিটিং এজেন্ট না? কিলিটিং এজেন্ট না, অ্যান্টিঅক্সিডেন্ট না। নিচের কোনটি অসমোসিস প্রক্রিয়া? চিনি। তারপরে দেখ এ, এর সংকেত কোনটা? এই কোনটা বল? এ না? তাহলে C6H22 11, তাহলে কত? 15 কত বল? ঠিক আছে তো? সুক্রোজ। বি থেকে ভিনেগারের মূল উপাদান। বি থেকে ভিনেগার তৈরি, তাহলে বি হচ্ছে কোনটা বলতো? ইথানল। তাহলে এটা জারণ প্রক্রিয়ার মাধ্যমে হয় না? কঠিন নাকি? ওই ঘুরে ফিরে ওই জিনিসগুলো আসছে, প্রথম দিন যেগুলো পড়ালাম সেগুলোই পারবি তো? তো এমসিকিউর জন্য এগুলো সবগুলো পড়ে ফেলবি, আর বাকি কোনো ঝামেলা নেই, ঠিক আছে? হ্যাঁ, পারবে কিনা বল। তাহলে এই চ্যাপ্টারের উপর নেক্সট ক্লাসে একটা পরীক্ষা দিবি। পরীক্ষা দিতে হবে না? এই চ্যাপ্টারের উপর নেক্সট ক্লাসে একটা পরীক্ষা দিবি, দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জাস্ট বন্ধ করে দিলাম।